সেদিনের ঝামেলা মিটিয়েছে হামজা। জয়কে আর ভার্সিটিমুখো হতে দেয়নি। সে গিয়ে প্রিন্সিপাল এবং সাধারণ সম্পাদকের সঙ্গে ছোট্ট একটা মিটিং করে ঝামেলা মিটিয়ে এসেছে। তা কতটা মিটেছে জানা নেই। রাতের গাড়িতে জয় ঢাকা যাবে। সেই ঢাকা যাবার সময় কোনোদিন কার ব্যবহার করে না, বাসে যায়। এতে তার ইন্টারেস্টটা কি তা জয় জানে ভালো। রাত 10টার সময় হামজা ও জয় একসাথে বসে খেল দুজন। এরপর দুটো সিগারেট ধরালো দুজন। জয় সিগারেটে টান দিয়ে হামজাকে বলল, আমি 3 দিনের ভেতর ফেরার চেষ্টা করব। তুমি ছেলেদের এলার্ট থাকতে বলো। আর এত চিন্তা করো না হুদাই। তোমার যে প্রতিদ্বন্দ্বীগুলো ভোট করছে তাদের লোক টাকা নিয়েও ভোট দেবে না। একটাই অপশন তাদের কাছে, তুমি। মাঝার সুস্থ হতে হতে ইলেকশন শেষ হয়ে যাবে। খুব খারাপ কিছু হবে না। হামজা কথা না বলে সিগারেট ঠোঁটে নেয়। জয় ঘরে গিয়ে একটা হাফ স্লিভ টি শার্ট পরে এলো। জ্যাকেট অথবা গরম কাপড় কিছু নেই। ওভাবেই দৌড়ে ছাদে গেল। কবুতরের ঘরে পানি দেয়া দরকার। সে চলে গেলে তরু কতটুকু যত্ন করবে এদের তা বলা যায় না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভালোভাবে দেখল কবুতরগুলোকে। একা একাই 2-4টা কথাও বলল কবুতরদের সাথে। নেমে এসে তরুকে শাসালো, কবুতরদের যেন ঠিকমতো পরিচর্যা করা হয়। নয়তো বাড়ি ফিরে সবগুলোকে লাথি মেরে বের করব বাড়ি থেকে। ঘড়িতে 10:30 বাজে। বের হওয়ার আগ মুহূর্তে রিমির কথা মনে পড়ল। ওকে একটু ঝালানো দরকার বের হওয়ার আগে। ঘরে ঢুকে দেখল রিমি কাপড় ইস্ত্রি করছে। জয় লম্বা করে একটা সালাম দিল, যেন কতদূর থেকে মেহমান এসেছে। রিমি তাকালো, কথা বলল না। জয় বলল, রেগে আছেন কার ওপরে? আমার ওপরে? রেগে কেন থাকব? মহিলা মানুষের রেগে থাকার জন্য বিশেষ কারণ দরকার হয় না। রিমি ঠ্যাস দিয়ে বলল, হ্যাঁ, আপনি যখন বলছেন তখন তাই। আফটার অল মেয়েলোকের ব্যাপারে খুব জানাশোনা আছে আপনার। গায়ে মাখল না জয় কথাটা, প্যাচপ্যাচে হাসি হাসল, আছে বলেই তো বলছি। সে যাক গে, পরীক্ষা দিতে যাচ্ছি। একটু দোয়া কালাম পড়ে ফুটু দিয়ে দেন। আমার তো মা নেই, দোয়াটোয়া চাইব কার কাছে? আপনার আবার দোয়া লাগে নাকি? আপনি দোয়াতে বিশ্বাস করেন? জয় কথা বলল না। রিমি বলল, মা নেই, মামি তো আছে। তার কাছে দোয়া চান গিয়ে। জয় বসল বিছানার ওপর, ভাবি। ভাই এমনিতেই খুব টেনশনে আছে। বোঝেন তো কত দিকের চাপ। ইলেকশনের ঝামেলা তো বোঝার কথা আপনার, তার ওপর চারদিক হহুত ফ্যাসাদ লেগে আছে। এই সময় ভাইয়ের দরকার আপনাকে। অথচ সপ্তাহ হয়ে গেল আপনি কথা বলেন না, কোনো কিছুতেই আপনার উপস্থিতি দেখা যাচ্ছে না। ভাইয়ের মুখের দিকে তাকালেই বোঝা যায় তার ওপর দিয়ে কি চলে যাচ্ছে। এখন খুব করে তার আপনাকে দরকার। আপনি তার বউ, তার পেরেশানি দূর করতে আপনার বিকল্প নেই। রাগ করে থাকবেন না এখন আর। আমিও থাকব না কয়েকদিন ভাইয়ের পাশে। আপনিও মুখ ফিরিয়ে থাকলে। এবারে গলার নরম স্বর পরিবর্তিত হয়ে জয়ের নিজস্বতা এলো, সমস্যা বা ঝামেলা যদি আমায় নিয়ে হয়, আমি তো আর ক্ষমাটমা চাইব না, জানেনি। অথবা আফসোসও করব না। আপনি কিসের আশায় রেগে থাকবেন তাহলে? অন্তত যতদিন বেঁচে আছি এভাবেই চলবে হয়তো। তাই বলে তো আর চিরদিন রেগে থাকতে পারবেন না। তো কদিন আগার পিছ। কেননা এখনই ঠিক হয়ে যান। আমি জিনিসটাই এমন, ভাবি। যেখানেই আমার অবস্থান তার আশপাশে কিছু না কিছু ক্ষয় হয়ই। এটা আমার নিজস্বতা বলা চলে।
মেনে নিন। আসি, ভালো থাকবেন। অকপটে নিজের অশিষ্টতা স্বীকার করে বের হয়ে গেল জয়। হামজা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সোফার হাতলে ঝোলানো শাল চাদরটা ওড়নার মতো গলায় পেঁচিয়ে নিল। বাসস্ট্যান্ডে গিয়ে দুটো টিকিট কাটল হামজা। পুরো দুটো সিট জুড়ে একা লাগে জয়ের। পাশে চায়ের দোকানে বসে দুজন দুকাপ চা খেল। এক প্যাকেট সিগারেট কিনে নিল জয়। ঘাড়ে গামছার মতো ইয়ারফোন ঝুলছে। বাসে ওঠার আগে হামজা জয়কে অন্ধকারের দিকে নিয়ে গেল। ওদিক ওদিক তাকাতে তাকতে জয়ের হাতে চাদরের আড়ালে তার সেমি অটোমেটিক পিস্তলটা তুলে দিল। জয় বিরক্ত হল, এই শালার কি দরকার? ও আমার হাতে থাকলেই একটা পাপ কাজ হয়ে যাবে। তার চেয়েও বড় কথা, আমি বিপদক্ষেত্র থেকে দূরে যাচ্ছি। তুমি থাকবে এখানে, মালটা তোমার দরকার হবে। হামজা গম্ভীর স্বরে বলল, চুপচাপ এটা প্যান্টের বেল্টে গুজে ফেল। আমার বাপ হওয়ার চেষ্টা করবি না। আর এটা তোকে পাপ করার জন্য নয়, বরং সেলফ ডিফেন্সের জন্য দিচ্ছি। এই বাসেও তোর সাথে মৃত্যুদূত যেতে পারে। বাসে ঘুমিয়ে পড়িস না যেন। ইয়ারফোনের সাউন্ড হাই রাখবি। পরীক্ষা শেষ করে 1 ঘন্টা ওখানে দেরি করবি না। সোজা দিনাজপুরের বাস ধরবি। কথা শেষ করে একটা ছোট্ট পকেট ছুরি এগিয়ে দিল হামজা, এটা পকেটে রাখো। ভালোভাবে পরীক্ষা দিস। এসব কোনো চিন্তা মাথায় রাখার প্রয়োজন নেই। পরীক্ষা খারাপ হলে আমার কাছে জায়গা হবে না তোর। সুতরাং সম্পূর্ণ মনোযোগ যেন শুধু পরীক্ষায় থাকে। বাসের জানালা খোলা রাখবি না। আর টি শার্টটাই বা পরেছিস কেন? ওটা সহ প্যান্টটাও খুলে ফেল। খুব গরম পড়ছে তো, পৌষ মাস বলে কথা, চারদিকে খুব গরম। জয় হেসে ফেলল নির্লজ্জের মতো, জ্যাকেট আনিনি সাথে। আমার শীত লাগে না, জানোই তো। কবিরকে বলে দিয়েছি, ও সবসময় সাথে থাকবে তোমার। মামাকে রাতবিরাত বের হতে দিও না। হামজা নিজের জ্যাকেটটা খুলে ফেলল। জয় নিষেধ করার সাহস পেল না। এই পাবলিক প্লেসে হামজা ঠাস করে একটা চড় মারলে মানিজ্জত থাকবে না। জ্যাকেটটা কনুইতে বাঁধিয়ে পিস্তলটা প্যান্টে গুজে চাদর জড়িয়ে নিল গায়ে। বাসে উঠতে গিয়ে আবার দৌড়ে ফিরে এলো, লাইটার বা দিয়াশলাই কিছুই নাই আমার সাথে। লাইটারটা দাও। হামজা লাইটার বের করলে তা হাতে না নিয়ে আলতো করে একবার বুকে বুক মেশালো জয়। পরে লাইটার নিয়ে দৌড়ে গিয়ে সবে চলতে শুরু করা বাসে উঠল লাফিয়ে। M-। পরীক্ষা শুরুর আগে 2 দিন ছুটি ছিল। রাত 4টার দিকে ঘুমিয়ে আবার উঠেছে 6টায়। নামাজটা পড়ে আবার শুরু করে দিয়েছে পড়া। আজ প্রথম পরীক্ষার বিষয় ইন্ডাক্টরি এনথ্রোপোলজি। অন্তুর মনে হয় নৃবিজ্ঞান হল সবচেয়ে বাজে সাবজেক্ট সমাজবিজ্ঞা বিভাগের। বাকিগুলো যে ভালো, তা তো মোটেই নয়। তবে এটা বিরক্তিকর। পড়তে পড়তে কখন বেলা 9টা বেজেছে টের পেল না অন্তু। সেই কখন থেকে আম্মু ডাকছে খাওয়ার জন্য। অন্তু ঠিকমতো জবাবও দিতে পারেনি। দরজার বাইরে থেকে অনুমতি চাইলেন আমজাদ সাহেব, আসব? অন্তু বিরক্ত হল, আব্বু, এই স্বভাবটা যাবে না তোমার? আমার ঘরে ঢুকতে কিসের অনুমতি? আমজাদ সাহেব বরাবরের মতো জবাব না দিয়ে ভেতরে এসে দাঁড়ালেন, চল, আমি খেতে বসব। আচ্ছা, তুমি খেয়ে নাও, আমি সময় পেলে খেয়ে বের হব। আমি খেতে বসব। আব্বু, আমি পড়ে খাচ্ছি। ক্ষুধাই লাগেনি, মানে রুচিই পাচ্ছি না। ধমকে উঠলেন আমজাদ সাহেব, কিন্তু আমি এক্ষুনি খেতে বসব। অন্তু হার মানল। তাকিয়ে থাকল আব্বুর দিকে। ঘিয়ে রঙা শাল জড়ানো লম্বাটে চেহারা, চাপ দাড়িতে মেহেদি।
আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, তাকিয়ে আছিস কেন? একটু বসো তো আব্বু। ছিটিয়ে থাকা বই খাতা সরিয়ে দিল অন্তু। আমজাদ সাহেব বসলেন, জিজ্ঞেস করলেন, এভাবে চেয়ে আছিস কেন? কি হয়েছে? প্রস্তুতি ভালো তো? অন্তুর খাতা এগিয়ে নিলেন। তাতে চোখ বুলিয়ে বললেন, লেখার লাইন এখনো ঠিকমতো সোজা হয়নি। হাসল অন্তু, আমি সোজা হয়েছি? আমি বেত হাতে করা বাদ দিয়েছি যে। অন্তু হেসে ফেলল, বেত হাতে করলে, ইস, খামোখা ভয় পেতাম। তখন যদি বুঝতাম তুমি শুধুই ভয় দেখাতে বেত দেখাচ্ছ, এত ডিসিপ্লিনড, ভালো মেয়ে হতাম না আমি, প্রমিস। হেসে ফেললেন আমজাদ সাহেব, এখন বেত হাতে তুললে ঠিক মারব। চল, তোর আম্মা বসে আছে। দেরি হলে একটা ছোটখাটো ঘূর্ণিঝড় বয়ে যাবে। একটা প্রশ্ন করব? না, আগে খেতে চল। ধান্দাবাজি আমার সাথে না। না খেয়ে পরীক্ষা দিতে যায় কেউ? অন্তু চেয়ে রইল কিছুক্ষণ আব্বুর দিকে, চোখ দুটো সজল হয়ে উঠল, অল্প পানি ছলছল করে উঠল। হুমায়ুন আহমেদ বলেছেন, হিমুরা পকেটে টাকা নিয়ে ঘোরে না। অন্তু সেটাকে নিজের মতো করে বলে, অন্তুরা কান্না করে না। কথাটা বলে আবার নিজেই হেসে ফেলে। আজও একবার নিজেকে কথাটা বলে গলাটা কড়া করার চেষ্টা করল, আব্বু। সবার আব্বু তোমার মতো হয় না, তাই না? কথাটা অভিযোগের সুরে বলল, অথচ আমজাদ সাহেব বুঝলেন তার মেয়ে প্রতীকী অর্থে কথা ঘুরাতে জানে আবেগ লুকিয়ে। বুঝে হাসলেন আমজাদ সাহেব, পাগল মেয়ে। বাপ সবারই সেরা হয়। আমি জীবনে বিশেষ কিছুই দেইনি তোকে, শুধু নিজের কর্তব্য পালন করার চেষ্টা করেছি, সেই অবধি সেটাও সুষ্ঠুভাবে পারিনি। এত ঋণ রাখবি না নিজের ওপর, ঋণ আমার ঘাড়েও আছে তোর। আমার তো মা নেই, তোকে মাঝেমধ্যেই মা, মা বলে ডাকি। এই সুযোগটা কেনার সামর্থ্য আমার নেই। তুই বিনামূল্যে দিয়ে রেখেছিস। অন্তু সহ্য করতে পারল না। বুকের ভার বাঁধ মানবে না বেশিক্ষণ। অনুরোধ করার মতো বলে উঠল, চুপ করো, আব্বু। চুপ করো, আব্বু। নিজেকে সামলাল। আব্বুর দিকে তাকিয়ে অন্তিকের কথা মনে পড়ে মুখ মলেন হতে গিয়েও হল না। যারা কম হাসে, তাদের হঠাৎ হাসি মিলিয়ে দেয়ার সাহস অন্তুর নেই, বিশেষ করে আব্বুর। হুট করে আব্বুর উরুতে মাথা রেখে শুয়ে পড়ল। এভাবে ছোটবেলায় সে আব্বুর উরুতে মাথা রেখে পড়া শিখত আব্বুর কাছে। ওভাবেই ঘুমিয়ে গেলে আমজাদ সাহেব আবার ডেকে তুলতেন জোর করে খাওয়ার জন্য। নিষ্ঠুর লাগত তখন আব্বুকে। কাঁচা ঘুম ভাঙিয়ে ভাত খাইয়ে দেয়া, সকালে টেনে তুলে স্কুলে নিয়ে যাওয়া। অন্তু রাস্তাটা কোনোদিন আব্বুর হাত জড়িয়ে ধরে পার হয়নি, একটা আঙুলের মাথা ধরত। তার বক্তব্য ছিল, পুরো হাত ধরলে সে আব্বুর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে, নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। কিন্তু তার নিজের ওপর বিশ্বাস হারানোর নয়, আব্বুর সঙ্গত ছাড়ার নয়। আমজাদ সাহেব অন্তুর উস্কোখুস্কো চুলে আলতো হাত রেখে বললেন, চল, খেয়ে নিই। তোর মা আজ বাড়িছাড়া করবে আমাদের। হঠাৎই নিজের জীবনে আব্বু সত্তাটার সমস্তটুকু উপস্থিতি যেন বুকের ভেতর এক থলে তরল আবেগ হয়ে জমেছে, ভার অনুভূত হচ্ছে বুকের ওপর সেই তরল। চোখ ফিরিয়ে নিল। বইখাতা গোছাতে গোছাতে আনমনে নিজের স্বভাবসুলভ দৃঢ় গলায় বলল, আব্বু, তুমি কোনোদিন আমায় রেখে চলে যেও না। আমি একদম ফুরিয়ে যাব, বিশ্বাস করো। এই দয়াটুকু করো, আব্বু। তুমি নিষ্ঠুর হয়ো না আমার ওপরে। তোমার যাওয়ার হলে আমায় সঙ্গে নেবে, প্লিজ। আমি আত্মনির্ভরশীল, কিন্তু পুরোপুরি নই। তোমার আঙুলের ডগা আঁকড়ে ধরার ওইটুকু তো ফাঁকা।
এই চলমান পৃথিবীর ভারী পৃষ্ঠনে একা টিকতে পারার সাহস জুটাতে পারব না কোনোদিন। তোমার আঙুলটাকে সর্বক্ষণ খুব দরকার আমার। অন্তু কোনোদিন এভাবে বলেনি। আজও বলছে, তো বলছে যে স্বরে, সেই স্বরে মানুষ মানুষকে শাসন করে। স্বর নরম নয়, নমনীয় নয়, হুমকির মতো শুনতে লাগল। আমজাদ সাহেব চোখ বুজে হাসলেন। হাই স্কুলের প্রবীণ প্রিন্সিপাল একবার বলেছিলেন, বুঝলে আমজাদ, অন্তু হল তোমার ফটোস্ট্যাট কপি। কিন্তু বোধহয় মেশিনের গড়বড়ে ছেলে না হয়ে মেয়ে হয়ে গেছে। দুজনের সম্পর্ক একদম সেই সকল বন্ধুদের মতো যারা কোনোদিন বলেনি আমরা কিন্তু বন্ধু দুজন। কেউ বলেনি, বুকটা ফেরে দেখ, তোর জন্য কতটা জায়গা রতে ধুয়ে পরিশুদ্ধ করে রেখে দিয়েছি, শুধু তোর জন্য। পাগলের মতো কথা বলিস না, অন্তু। কেউ চিরকাল থাকে না। যিনি থাকবেন, তিনি তোর রব। আমি কেবল মাধ্যম একটা। আর তুই আমার আমানত। এই ক্ষণস্থায়ী সাক্ষাতে এত মায়া লাগাতে নেই, অন্তু। মায়া মূর্খদের দেহে পরজীবীর মতো বাস করে। শুষে শুষে খেয়ে ফেলে তাদের জীবন রসকে। তুই তা নিজের ভেতরে রাখবি না। অন্তু নিজের ওপর বিরক্ততে নাকমুখ কুঁচকে শক্ত গলায় বলল, আব্বু। হুট করে এত বুকে হাহাকার লাগছে কেন, বলতো। অন্তুর ওপরের খোলস বা নাটককে এড়িয়ে ভেতরটাকে আমজাদ সাহেব শুষে নিতে জানেন। অন্তুর দিকে তাকিয়ে সেই দক্ষতা প্রয়োগ করে বললেন, আমি যতদিন আছি, তুই আমার পাখার নিচে সুরক্ষিত। আমি না থাকার কালে যা আসবে তোর ওপর, তার দায় আমায় দিস না। সাধারণ এক মানুষ হয়ে এত ওজন বয়ে নিতে পারব না আমি। অন্তুর হাতটা শক্ত করে চেপে ধরলেন তিনি, যেন অদম্য এক সাহস তিনি অন্তুর ভেতরে প্রবেশের চেষ্টা চালালেন। আমিও থাকব না চিরকাল। কিন্তু তোকে নিজের জীবদ্দশা কাটিয়ে তবে রবের কাছে ফিরতে হবে। জীবন একটা চক্র, জীবন একটা রণক্ষেত্র। সেখানে তোর হাতিয়ার হল আত্মবিশ্বাস আর ঢাল তোর ধৈর্যে। এই দুটোকে সবসময় শান দিয়ে পিঠে সজ্জিত করে রাখতে হবে। মনে রাখবি, ধৈর্যে নামক ঢালটা যেন বেশ পুরু হয়। ছোটখাটো আঘাতে তার কথাগুলো ছিটকে না যায়। যে পথে পা বাড়াতে চলেছিস, এই সমাজ তোকে ভালো রাখবে না, অন্তু। ভালো থাকাটা ঠিক আমারও পছন্দ নয়, কারণ যেখানে এই জগৎ সংসারে ভালো থাকার একমাত্র অপশনটা হল অন্যায়ভাবে জীবনযাপন, সেখানে ন্যায়কে অবলম্বন করে ভালো থাকতে চাওয়ার বোকামি আমি করিনি। তাই তোকেও আর বাধা দিইনি এই দুর্গম পথে এগিয়ে যাওয়া থেকে। আমজাদ সাহেব হাঁটতে হাঁটতে বললেন, সবসময় মনে রাখবি, যা ঘটছে তা ভয়ঙ্কর নয়। কারণ তা তোর সামনে রয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে তা মোকাবেলা করতে পারবি তুই। কিন্তু ভবিষ্যতে যা ঘটবে তা সম্বন্ধে তোর কিঞ্চিত ধারণা নেই, সুতরাং সেটা হলো বেখবরে উঠে আসা তাণ্ডবপূর্ণ ঝড়, যার পূর্বাভাস বা সচেতনতা নেই তোর কাছে। আর যা সম্বন্ধে জানিস না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, তাই সেটা ভয়ানক। অর্থাৎ ভবিষ্যতে যা আসছে তার তুলনায় সামনে থাকা বিপদ খুব নগণ্য, ফুটবল এক ফাড়া মাত্র। ভবিষ্যতের অজানা বিপদের চেয়ে এটা ফুটবল, আর এই ফুটবল বিপদের চেয়ে তুই বহুগুণ শক্তিশালী, বহুগুণ। অন্তুক ভার্সিটি পৌঁছে দিতে বের হলেন আমজাদ সাহেব। অন্তু আজ অবধিও কোনোদিন আব্বুকে ছাড়া কোনো ছোটখাটো পরীক্ষাও দিতে যায়নি। স্যান্ডেল খুঁজে পেলেন না, পরে দেখলেন অন্তু তা পরিষ্কার করছে একটা কাপড় ঘষে। গম্ভীর হলেন আমজাদ সাহেব, তোকে নিষেধ করেছি না এসব করতে? স্যান্ডেল পায়ের জিনিস, তা আবার ঘষে মেজে পরিষ্কার করার কি আছে? সুফিয়ানা ভালো না। তুই আর কোনোদিন স্যান্ডেল পরিষ্কার করবি না। অন্তু পাত্তাই দিল না। রাস্তার ধারে দাঁড়িয়ে রইল রাস্তা পার হওয়ার জন্য।
বরাবরের মতো আব্বুর আঙুলের ডগাটা নিজের তর্জনী আঙুলি দিয়ে জড়িয়ে ধরেছিল অন্তু। ভার্সিটিতে ঢুকে বুকের কম্পন বাড়ল। না জানি কোনো দিক থেকে জয় এসে দাঁড়ায়। সেদিন সে অভিযোগ করেছে, তারপর আর ভার্সিটি মুখো হয়নি। আজ কি অপেক্ষা করছে তার জন্য? যদি হঠাৎ জয় এসে দাঁড়াল, তারপর কি করবে আব্বুর সামনে? ভাবতেই বুক আটকে আসার উপক্রম হল। অথচ সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ের সামনে পৌঁছেও জয়ের দেখা পেল না। বারবার শুকরিয়া জ্ঞাপন করল সৃষ্টিকর্তার কাছে। সেদিনের অভিযোগ কাজে দিয়েছে। আমজাদ সাহেব ফাইলটা অন্তুর হাতে ধরিয়ে দিয়ে কিছুক্ষণ উপদেশ দিলেন, যেন অন্তু কিন্ডারগার্টেনের শিক্ষার্থী এবং সে যাচ্ছে পরীক্ষা দিতে, তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন আমজাদ সাহেব। অন্তু হাসল। আমজাদ সাহেব পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে বললেন, আবার নিতে আসতে হবে নাকি চলে যেতে পারবি? অন্তু ঘাড় নাড়ল, আসতে হবে না, আমি চলে যাব। যতক্ষণ অন্তু বিল্ডিংয়ের ভেতরে ঢুকে বারান্দা পার হল, ততক্ষণ অপলক চেয়ে রইলেন আমজাদ সাহেব। অন্তু আড়াল হলে অল্প সিক্ত চোখটা ওপরের দিকে তুলে ভেজা ভাবটা শুকানোর চেষ্টা করলেন। আজ অন্তু দ্বিতীয় বর্ষের ফাইনাল দিতে ঢুকছে। কদিন পরে এলএলবি চূড়ান্ত পরীক্ষায় বসবে। তখনও এভাবেই গিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকবেন তিনি অন্তু বের হবার অপেক্ষায়। কদিন বাদে মাস্টারমশাই থেকে তিনি অ্যাডভোকেট মাহেজাবিন আরমিন অন্তুর বাবা হতে যাচ্ছেন। বুকটা ভরে উঠল, চোখ জ্বালা করতে লাগল খুব। অন্তুটা বড় হয়ে গেল। এই তো কদিন আগে হাত ধরে স্কুলড্রেস পরে, মাথায় 2 ঝুঁটি করে স্কুলে যেত অন্তু। আমজাদ সাহেব চোখ ফেরালেন। আস্তে করে হেঁটে বেরিয়ে এলেন ভার্সিটির ফটক পেরিয়ে। পরীক্ষা শেষ নাই করতে পিয়ন এলো হলে। অন্তু তখন হিমশিম খাচ্ছে লেখা শেষ করতে। অল্প সময় বাকি, লেখা অনেক। তারই মাঝে পিয়ন জানাল, মনোয়ারা রেহমান নিজের কক্ষে ডেকে পাঠিয়েছেন আরমিনকে। অন্তুর কপালে ভাঁজ পড়ল, ভেতরটা নড়ে উঠল আচমকাই। মনোয়ারা রেহমান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিলেন। অন্তু অনুমতি চাইলে চোখ মেলে বললেন, এসো। অন্তু চেয়ারে বসল। মনোয়ারা চশমা চোখে আটলেন। অন্তুকে দেখলেন দুবার। পরে বললেন, বুঝতে পারছ তো কেন ডেকেছি? জি, বুঝতে পারছি। জয় আর তোমার সম্পর্ক কতদিনের? অন্তুর মস্তিষ্ক হুটহাট বিষয়টা ধরতে পারল না। কয়েক সেকেন্ড পর হুট করে কথাটা বোধগম্য হতেই কপাল টান করল। কেন যেন মনে হল, ম্যাম ওকে ভরকাতে বলেছেন কথাটা। অন্তু বলল, আমাদের কোনো সম্পর্ক নেই ম্যাম। নেই। ছিল তো। সেটা কতদিনের ছিল? মনোয়ারা আশা করেছিলেন অন্তু থতমত খাবে, অবাক হবে, অথবা লজ্জা পাবে, নয়তো উত্তেজিত হয়ে উঠবে। অথচ ওনাকে অবাক করে দিয়ে অন্তু শান্ত চোখে চেয়ে জিজ্ঞেস করল, এ কথা কোথা থেকে শুনেছেন? সম্পর্ক ছিল কিনা সেটা বলো। থাকলে কতদিনের ছিল? কঠিন হতে চাইলেন মনোয়ারা রেহমান। অন্তু নির্বিকার স্বরে বলল, আমি এবং জয় এই দুটো শব্দের সাথে সম্পর্ক শব্দটা মাত্রাতিরিক্ত বেমানান ম্যাম। কথাটা আপনি হয় আমাকে ডিস্ট্র্যাক্ট করতে বলছেন, অথবা যদি কারো কাছে শুনে থাকেন, তবে সেটা গুজব ছিল। বাস্তবতা একেবারেই ভিন্ন। ভেতর থমকালেন মনোয়ারা। একটা ছোট্ট ভার্সিটি পড়ুয়া মেয়ে এতটা নির্লিপ্ততা, স্পষ্টভাষী আর তীক্ষ্ণ বুদ্ধিধার হয় নাকি? হুট করে উনার মনে হল, ওই নীরব অগ্নিপ্রজ্জ্বলিত চোখ মিথ্যা বলতে পারে না। বানোয়াট কথা বলার জন্য বিবেককে যতটা নিচে নামাতে হয়,
সেই সিঁড়ি ধ্বংস হয়ে গেছে অন্তুর চোখের আওয়াজহীন হুঙ্কারে। বেশ কিছুক্ষণ চুপ থাকলেন মনোয়ারা। অন্তু এর ফাঁকে স্বল্প আওয়াজে জিজ্ঞেস করল, কে বলেছে এই কথা, ম্যাম? মনোয়ারা অন্তুর কথা অগ্রাহ্য করে বললেন, নিকাবটা খোলো। অন্তু খুলল। মনোয়ারা কয়েক সেকেন্ড যাবৎ খুঁটিয়ে দেখলেন। চোখ ফিরিয়ে বললেন, এসবের মাঝে ফাঁসলে কি করে, মেয়ে? অন্তু শ্বাস নিল একটা, ঠোঁট কামড়ে বলল, জানি না, ম্যাম। কিভাবে জানি কোথা থেকে জলের প্রবাহ কোথায় গড়াচ্ছে, বুঝতে পারছি না। মনোয়ারা এতক্ষণে সম্পূর্ণ মনোযোগ অন্তুর ওপর নিক্ষেপ করলেন, হাত দুটো একত্র করে টেবিলে কনুই ঠেকিয়ে জানালেন, জয়ের তো মাথা খারাপ। তুমি ওর নজরে পড়লে কি করে? ও বদ্ধ পাগল একটা। পাগল না ঠিক। পাগলরা তো মানুষ নিয়ে খেলতে জানে না, মজাও পায় না তা করে। অথচ জয় হল ক্ষুধার্ত পশুর মতো, হিতাহিত জ্ঞানশূন্য। কি করেছিলে? ওকে অপমান করেছিলে? এতটা বিদ্রোহী হওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, বুঝলে? ভার্সিটিতে র্যাগিং খায়নি কে? তবুও মুখ বুজে থাকে কেন? এ ব্যাপারে আগে শোনোনি কোনোদিন? সমাজটা ক্ষমতা সব জয়েদের গোলাম। তুমি একটা সাধারণ মেয়ে এত প্রতিরোধ গড়তে গেছো কোনো শখে? তোমার অতি মূল্যবান সম্মানকে জয় সাবানের মতো পানিতে ভিজিয়ে ঘষে ঘষে একটু একটু করে ক্ষয় করবে। প্রতিদিন পানিতে ভেজাবে, ফেনা উঠবে। তোমার সম্মান ক্ষয় ধুয়ে যাবে পানির সাথে। অন্তুর বুকের ভেতর জ্বলন শুরু হল। মস্তিষ্কে চাপ অনুভূত হচ্ছে। এইসব যে সে আন্দাজ করেনি, তা নয়। জয় বলেছিল, সে সিংহের মতো থাবা দেয় না, কুকুরের মতো পিছনে লেগে থেকে অল্প অল্প করে ঘায়েল করে। তবুও জয়ের সাময়িক ঢিল দেয়াতে ব্যাপারটা ভুলে যাচ্ছিল, আর সেই সাহসে একটা বড় পাপ করে বসেছে। জয় ভার্সিটির ভিপি, আর তার বিরুদ্ধে সে অভিযোগ করেছে সাধারণ সম্পাদকের কাছে। ভেতরটা অস্থির, তবুও অটল বসে রইল। মনোয়ারা বললেন, ধৈর্যের এত ঘাটতি তোমার মতো বুদ্ধিমতী মেয়ের সাথে সাথে মানাচ্ছে না, মেয়ে। এই যে শীতল, কঠোর, কেয়ারলেস ভাবটা, এটার আসল প্রয়োজন ছিল জয়ের সামনে। দৃঢ় হল অন্তুর কণ্ঠস্বর, ম্যাম। নিজের সামনে নিজের আত্মমর্যাদাকে এককোপে বলি হতে দেখেও ধৈর্য ধারণ করার মতো পুরো ধৈর্য নেই আমার। আমার ধৈর্যের প্রাচীর এইসব ক্ষেত্রে খুব পাতলা, মসৃণ। নিজের অজান্তেই তা চিরে প্রতিরোধ বেরিয়ে আসে। মনোয়ারা অদ্ভুত হাসলেন, আমাদের সমাজে ক্ষমতাবানদের দুটো ধরন আছে। কেউ কেউ ক্ষমতার জোরে তৎক্ষণাৎ থাবা দিয়ে ধরে, আর কেউ ছাই হাতে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যত্ন করে ধরে। তবে ভয়ানক দ্বিতীয়টা। ছাই দিয়ে মাছ ধরলে আর ছুটতে পারে না, জানো তো। জয় খুব জেদি। তোমার অপমানগুলো কতটা বাজেভাবে পুষে রেখেছে ভেতরে, তা জানা নেই আমার। তবে ওর মাথা নষ্ট। ও বহু পুরনো জিনিস পুষে রেখে খুব জঘন্যভাবে তার কর্জা চুকিয়ে নেয়। সে এমনি ভিপি হয়নি, নিজের চতুরতা এবং জিদের ভেজে শক্ত ভিত গড়ে বসেছে। যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হল, এক ছাত্রনেতার সাথে ঝামেলা হয়েছিল। ছেলেটা জয়কে লেজকাটা, বেজন্মা বলেছিল। জয় হেসেছিল সেদিন। 2 বছর পর সেই ছাত্রনেতা বেরিয়ে গেল অনার্স শেষ করে। ততদিনে জয় একটা পাকাপোক্ত খুঁটি গেড়ে ফেলেছিল ছাত্রদলে। জুনিয়ররা মান্য করতে শুরু করেছিল ওকে। এরই মাঝে হামজা সাধারণ সম্পাদক থেকে ক্রমান্বয়ে ভিসি অবধি হয়ে গেল। পুরো ভার্সিটি তার চোখের তারায়। এরই মাঝে এমন হহুত কর্মকাণ্ড দুজনে রে ফেলেছিল, যাতে করে দুজন আলোচনায় এসেছিল, মানুষ ওদের চিনেছিল। এরপর লেগে গেল গণসেবায়।
ধীরে ধীরে নেতৃত্ব ছড়ালো দুজনের। লোকজনের মনোযোগ পেয়ে গেল হামজা। ছাত্ররা দিন দিন জয়ের পিছনে স্রোতের বিপরীতে ছুটে আসা পিঁপড়ের মতো ভিড় করতে শুরু করল। পরের ছাত্র নির্বাচনে ভিপি হল জয়। সেই বছর সেই ছাত্রনেতার বোন ভর্তি হল ভার্সিটিতে। রাতের বেলা গার্লস হোস্টেলের দেয়াল টপকে রুমে গিয়ে জয়ের পার্টির দুটো ছেলে মেয়েটাকে নোংরা স্পর্শ করেছিল। ভিডিও বানিয়েছিল সেটার। সেটা পরের দিন পুরো ভার্সিটি দেখল। ছেলে দুটোর মুখ চেনা গেল না। সেই ছাত্রনেতা এলো। জয় সামান্য হেসে বলেছিল, ভাই, আপনি যে কারণে আমাকে বেজন্মা, জারজ, লেজকাটা বলেছেন, সেই কারণটা যথেষ্ট ছিল না এই নামগুলো ধারণ করার। এজন্য ওই গালিগুলো আমার ওপর জায়েজ হওয়ার মতো ঘটনা ঘটিয়ে দিলাম। আমি যা না তা বলে গালি দিয়ে আপনি মিথ্যাবাদী হবেন, পাপী হবেন কেন? আমার বাপ মা নেই, কিন্তু জন্ম তো আমায় অবৈধভাবে দেয়নি। কিন্তু আপনি বকলেন তা বলে। হয় আমার নিজেকে প্রমাণ করতে হতো যে আমি অবৈধ না, অথবা অবৈধদের মতো কাজ করে প্রমাণ করতে হতো যে আপনি ঠিকই বলেছেন। তাই আপনি যা বলেছেন তা কায়েম হোক। আমি আপনার গালাগালির জন্য নিজেকে উপযুক্ত করে নিলাম আমার নোংরা কাজ দ্বারা। তার পরের দিন সেই মেয়ে আত্মহত্যা করল। মনোয়ারা অদ্ভুতভাবে হাসলেন। এ পর্যায়ে জানো তো, ওর বাপ মা নেই। বেজন্মা কথাটা খুব লেগেছিল ওর। ওকে এতিম বলা চলে, কিন্তু জারজ তো না ও। এতিমকে জারজ বলাটা ঠিক না। এটা ওরই বক্তব্য। আমার কাছে এভাবেই নিজের সাফাই গেয়েছিল। আমরা যে বিষয়টাকে সিম্পলি চিন্তা করি, ও সেটাকে নোংরাভাবে, কঠিনভাবে সাজায়। তুমি কাউকে শয়তান বললে সে উল্টো তোমাকে গালি দেবে, শোধ হয়ে যাবে। জয় তা করবে না। বরং তোমার বলা শয়তান কথাটাকে সত্যি করতে নিজে এমন কিছু করবে, যাতে সত্যি ওকে শয়তান বলা জায়েজ হয়। ও রাজনীতিতে এসে বহুবার বহুভাবে জখম হয়েছে, মার খেয়েছে, সমালোচিত হয়েছে। কিন্তু কোনোদিন কেউ ওর সামনে ওকে গালি দেয় না। এটাকে জিদ অথবা পাগলামি বলো, সবশেষে জয়ের কর্মকাণ্ড আসলেই জারজ সন্তানদের মতোই। ওর জিদ ওকে এই পদ দিয়েছে, পাওয়ার দিয়েছে। আবার দিনশেষে দুই ভাইয়ের নিখুঁত চতুরতা জনগণের কাছে ওদের সব কুকর্মকে ছাপিয়ে নেতা করে তুলেছে। আমাদের দেশের লোকজন খুব ভুক্তভোগী। তারা অল্প একটু সুবিধা পেলেই যে কারো যেকোনো রকম নোংরামি ভুলে তাকে সালাম ঠুকতে শুরু করে। সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে সমাজ সম্বন্ধে এই ধারণাটুকু স্পষ্ট। অন্তু যেন চেয়ারের সাথে মিশে যাচ্ছিল। তার নার্ভগুলো শিথিল হয়ে আসছিল, কাজ করছিল না আর। এত নোংরা জয়! এতদিন বখাটে মনে হয়েছে, হামবড়া লেগেছে। কিন্তু এরকম নিকৃষ্ট, কলুষিত জিদের অধিকারী মনে হয়নি জয়কে। আসলেই এতদিন যা ভয়সে পেয়েছ জয়কে, তা বরং আজ নিজের দুঃসাহস মনে হচ্ছে। ভয় যেন এবার তৈরি হল জয়ের জন্য ভেতরে। কম্পিত বুকে টলমলে পায়ে বেরিয়ে এসেছিল অন্তু প্রফেসরের রুম থেকে। তানিয়া প্রথম দিনই কি সুন্দর করে সচেতন করেছিল ওকে, একটুও আমলে নেয়নি সে। চারদিকের কোলাহল, চলমান পরিবেশ কোনো প্রভাব ফেলতে পারল না অন্তুর ওপর। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ডাক শুনে থামল অন্তু। আব্বুকে দেখে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। পুরো শরীরের প্রতিটা লোমকূপ শিহরিত হয়ে উঠল। যদি কখনো খারাপ সম্মানহানিকর কিছু হয় ওর সাথে, এই মানুষটা সহ্য করতে পারবে? পারবে না। তখন অন্তু কি করবে? শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল অন্তুর। আমজাদ সাহেব ভ্রু কুঁচকে এগিয়ে এলেন, এ জগতে আছিস তুই? অন্তু হাসার চেষ্টা করল, তুমি এসেছ নিতে? চলে যেতাম আমিই।
হাঁটতে হাঁটতে গম্ভীর হলেন আমজাদ সাহেব, সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। পিয়ন যদি না জানাতো প্রফেসর ডেকেছেন তোকে, আমি চলেই যেতাম। অন্তু খেয়াল করল, আব্বু খুব ঘামছে। শীতের দুপুরের রোদ করা নয় মোটেই, তার মাঝেও মুখটা সিক্ত লাগছে। অন্তু বলল, আব্বু, সোয়েটারটা খোলো। কেন? দরকার নেই। খুলতে বললাম, খোলো। আমি দাঁড়াই, খোলো ওটা, তুমি ওটা। কাল রাতে বোধহয় প্রেসারের ওষুধ খাওনি, তাই না? কোথায় গেছিলে এখন? করা লাগল অন্তুর কণ্ঠস্বর। আমজাদ সাহেব সোয়েটার খুললেন। অন্তু তা নিয়ে নিজের কনুইতে বাঁধিয়ে রেখে বলল, কোথায় গেছিলে বলনি কিন্তু এখনো। আস্তে করে বললেন আমজাদ সাহেব, মুস্তাকিনের সাথে দেখা করে এলাম। তুমি তোমার পেরেশানি থেকে আমায় দূরে রাখতে চেয়ে কি প্রমাণ করতে চাও? যে আমি তোমার বাড়ির কদিনের অতিথি, তোমার দুঃখ কষ্টের কথা জানানো উচিত নয় আমায়? কোনোমতো উপর উপর হাসিমুখে ফর্মালিটি দেখিয়ে বিদায় দিল, মিটে যাবে এমন কিছু? পাগলি খেপে গেছে, তা বুঝে আমজাদ সাহেব আর কথা বললেন না। রিকশায় উঠেও অন্তু আর কথা বলছিল না। অথচ যতক্ষণ উনার সাথে অন্তু বাহিরে থাকে, 2 বছরের শিশু হয়ে যায়। এটা কি আব্বু? ওটা কি? ওখানে কি হয়েছে? এটা কেন হয়েছে? দেখো কি হচ্ছে, এই সেই সব প্রশ্নের ভিড়ে টিকে থাকা মুশকিল হয় আমজাদ সাহেবের। অন্তুর নীরবতা সহ্য হচ্ছিল না আমজাদ সাহেবের। রিকশার হুড তুলে দিলেন, রোদ মুখে লাগছিল। আনমনেই বললেন, পেরেশানি ছাড়া জীবন চলার উপায় নেই। এ তো লেগেই আছে। সেই সব যদি পিড়ি পেতে তোর কাছে বলতে বসি, তারপর নিজের ঝামেলায় তোকেও জড়িয়ে ফেলি, বাপ হিসেবে যে ছোটলোকিটা প্রকাশ পাবে আমার মধ্যে, তার দায়িত্বই নিবি? এসব কথা তোর কানে কেন দেব আমি? এমনিই তো সারাদিন নিজের চেয়ে বেশি সংসারের চিন্তায় লেগে আছিস। এই দায়িত্ব তোর, ঠেকা নিয়েছিস এসবের? বলেছি, তোর কাজ শুধু পড়ালেখা করা, সেটা করবি। সংসারের চিন্তা করার ইচ্ছে থাকলে পরের বাড়ি পাঠিয়ে দিই, সংসারের টানপোড়েন ঘাড়ে তুলে দেবার হলে বাড়িতে রাখব কেন তোকে? গম্ভীর স্বরে বলা কথাগুলোকে উপেক্ষা করে বলল অন্তু, তুমি তোমার লেকচার থামাও, আব্বু। এটা তোমার ক্লাসরুম, অথবা আমি তোমার ছাত্রী নই। বলবে না, বলবে না। আমিও জানার জন্য মরে যাচ্ছি না। কথা শেষ করে দুজন দুজনের দিকে শক্ত চোখে তাকালো একবার। এম ড্যাশ। বিকেলের দিকে অন্তু সিঁড়ির নিচে পার্টি বিছিয়ে পড়তে বসেছিল। রাবেয়া পাশেই বসে চাউল খুঁটছিলেন। মার্জিয়া ধীর পায়ে এসে একবার কাপড় চোপড় নিয়ে গেছে। রাবেয়া বলতে চেয়েও চুপ রইলেন, এই অসময়ে গোসল করো না, পাছে আবার খিটখিট করে উঠবে মার্জিয়া। রাবেয়া অন্তুকে পেলে কোনো সময় চুপ থাকেন না। বোকা বোকা কথা বলে অন্তুর কাছে করা কথা শোনা, অথবা নিজের অতীতের গল্প শোনানো, নয়তো হাসিমজা করেন। অথচ আজ চুপচাপ আনমনে চাউল খুঁটছেন। অন্তু বই রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? চিন্তায় আছো নাকি? কেমন করে যেন একবার তাকিয়ে আবার চোখ নামালেন রাবেয়া। অন্তু ভ্রু কুচকাল, কাহিনী কি? চুপ করে আছো কেন? কি হয়েছে আম্মা? রাবেয়া নিচু স্বরে বললেন, ওই হারামি কাল রাতে বাড়ি আসেনি। কি যে করতেছে কোথায়, আল্লাহ মাবুদ জানে। আমার আর ভাল্লাগে না এসব। অন্তু সপ্রতিভ হল, ভাই বাড়ি আসেনি রাতে? আব্বু জানে? চুপ কর। আস্তে কথা কইতে পারিস না, মেয়ে মানুষ। এদিক ওদিক তাকালেন রাবেয়া আতঙ্কিত চোখে। না, পারি না। কোনো পাপ তো করিনি যে তা লুকাতে বিড়বিড় করতে হবে।
গতরাতে বাড়ি আসেনি, আবার রাত আসতে যাচ্ছে, তুমি আব্বু বা আমায় জানানোর প্রয়োজন করনি? অন্তু উঠে দাঁড়াল। রাবেয়া থামানোর বৃথা চেষ্টা করে হার মানলেন। মার্জিয়ার ঘরে ঢুকে দম আটকে এলো অন্তুর। জানালা দরজা কিছুই খোলেনি বোধহয় সকালে। শরীর ভালো যাচ্ছে না মার্জিয়ার। কিন্তু মার্জিয়া খুব সুফি মেয়ে। ঘরবাড়ি সবসময় ঝকঝক করে তার বদৌলতে। আজ পুরো ঘর একটা পরিত্যক্ত গুদামের চেয়ে কম লাগছে না। অন্তু ঘরে ঢুকতেই বাথরুম থেকে আওয়াজ পেল মার্জিয়ার। দৌড়ে গেল বাথরুমে। বেসিনের ওপর ঝুঁকে হরহর করে বমি করছে মার্জিয়া। অন্তু দ্রুত বাহু চেপে ধরল মার্জিয়ার। আজ আর তেজ দেখাল না মার্জিয়া, সে নিজে অন্তুকে চেপে ধরে প্রায় ভর ছেড়ে দিল নিজের। কোনোমতো ধরে এনে বিছানায় শোয়াল ওকে অন্তু। পাশে বসে বালিশ ঠিক করে দিয়ে লাইট জ্বালালো ঘরের। চারদিকে বনজঙ্গলের মতো হয়ে আছে। অন্তু মাসেও একবারই ঘরে ঢোকে না। চারদিকের হাল দেখে অবাক হল। মার্জিয়ার কাছে বসল। কপালে হাত চেপে বলল, কি হয়েছে আপনার? এত শরীর খারাপ কিছু বলেননি তো? নিজেকে কি ভাবেন আপনি, আর আমাদেরই বা কি ভাবেন? আমরা কি আপনাকে খেয়ে ফেলার ওত পেতে আছি, এমন মনে হয়? আপনার সাথে শত্রুতা করে 2-4 পয়সা পেলে তাও না হয় ভেবে দেখতাম আপনার সাথে শত্রুতা বজায় রাখার। মার্জিয়া চুপচাপ চেয়ে রইল, জবাব দিল না। অন্তু বেশ ভালোই অবাক হল এতে, মার্জিয়ার কাছে এমন নমনীয়তা আশা করা যায় না। আস্তে আস্তে চোখ ভিজল মার্জিয়ার, গলা ভেঙে এলো। ও গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েছে। এখন পর্যন্ত কোনো খবর নেই, ফোন বন্ধ। অন্তুর চোয়াল শক্ত হল, তা কাকে বলছেন? চেনেন আমাকে? আমার বাপমা আমি এই বাড়িতেই পাশের ঘরেই থাকি, তা জানেন আপনি? এসব পার্সোনাল কথা আমাদের অচেনাদের কাছে বলবেন না, ভাবি। ক্ষতি করে বসলে তো আর উঠে আসবে না। গোপন কথা গোপন রাখুন। ভারী পা ফেলে বেরিয়ে এলো অন্তু ঘর থেকে। মাঝে মধ্যে জাহিল মনে হয় মার্জিয়াকে, ঘেন্না ধরে যায় কিছু ওর কিছু আচরণে। আপন ভাবতেই পারে না যেন ওদের। বোরকা পরে বেরিয়ে যাবার সময় রাবেয়া হায় হায় চড়ে উঠলেন, কোথায় যাচ্ছিস তুই? অন্তু। এই। অন্তু সোজা হেঁটে দরজার কাছে গিয়ে বলল, ডাকাতি করতে যাবে সঙ্গে? সাহস নেই অত তোমার, আমিই বরং যাই। রাবেয়া দীর্ঘশ্বাস ফেললেন। অন্তুর রাগ সহজে পড়ে না। কিন্তু তিনি ভেবছিলেন, অন্তিক আজকের মধ্যে ফিরে আসবে, জানানোর দরকার নেই কাউকে। অন্তুকে বললে তা তৎক্ষণাৎ আমজাদ সাহেবের কানে যাবে, একটা তামাশা হবে। রাবেয়া উঠে দাঁড়ালেন, দরজা পর্যন্তই গেলেন ব্যস্ত পায়ে। খানিক বাদেই অন্তু কঠিন মুখে একইভাবে ফিরে এলো। রাবেয়ার কোনো কথার জবাব দিল না। সোজা মার্জিয়ার রুমে গেল। পেছনে পেছনে দৌড়ে এলেন রাবেয়া। অন্তু মার্জিয়াকে ধরে ওঠাল। হাতে প্রেগনেন্সি কিট ধরিয়ে দিয়ে বাথরুম অবধি এগিয়ে দিয়ে বলল, যান, টেস্ট করে আসুন। মুখের দিকে চেয়ে থেকে সময় নষ্ট করবেন না, দ্রুত যান। রাবেয়া অবাক হলেন। অন্তু প্রেগনেন্সি কিট কিনতে গিয়েছিল। বললেন, আমি তো কিছুই বুঝিনি মার্জিয়া গর্ভবতী। তা শিওর হলে তো আর আবার পরীক্ষা করার মতো উদ্ভট শখ জাগত না আমার। রাবেয়া চুপ রইলেন। একটু পর আবার নিজেই বিড়বিড় করলেন, অন্তিক কোনোদিনও রাত বাইরে কাটায় না, অন্তু। আমার ভাল লাগতেছে না। কই গেছে? সন্ধ্যা লাগতে যাচ্ছে, এখনো আসলো না। সন্ধ্যার পর আরও 2বার বমি করেছিল মার্জিয়া। সকালে যা খেয়েছিল তা উগরে দিয়েছে, পেট খালি।
তবুও পেট গুলিয়ে বমি আসছিল বারবার। অন্তু সোফার ওপর ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করে ঘরটা ঝাড়ু দিয়েছে। অন্তিক খুব খিটখিটে মানুষ, বিছানার বসার সময় চাদরে হাত বুলিয়ে বসার অভ্যাস আছে। কিটে প্রেগন্যান্সি পজিটিভ এসেছে। তারপর বেশ কিছুক্ষণ নিঃশব্দে কেঁদেছে মার্জিয়া। রাবেয়া প্লেটে করে ভাত আনলেন। মার্জিয়া খেতে অস্বীকার করল, রুচি নেই তার। খেতে খেতেই বমি করে ফেলব। অন্তু জিজ্ঞেস করেছিল, নিজে টের পাননি শরীরের এই অবনতি দেখেও? মার্জিয়া সেসব এড়িয়ে কাতর স্বরে বলে, তোমার ভাই আসছে না কেন অন্তু? আমার ভালো লাগছে না এমনিতেই শরীরটা, তার ওপর এই টেনশন। টেনশন না করুন। আব্বু মসজিদ থেকে আসলে বলছি, কিছু একটা করা যাবে। আপনি চুপচাপ শুয়ে থাকুন, পারলে কিছু খেয়ে নিন। এই সময় নিজের সাথে সাথে আরেকটা প্রাণের যত্নে থাকতে হবে আপনাকে। রাবেয়া খুব জোর কয়েক লোকমা খাবার তুলে দিতে পারলেন মার্জিয়ার গালে। কেঁদে কেঁদে মুখচোখ বসিয়ে ফেলেছে। দিন শেষে মেয়েটা অন্তিককে খুব ভালোবাসে, এই চিরন্তন সত্য। অন্তু চলে এলো বাইরে। তার মাথায় বহু নেতিবাচক ভাবনা আসছে, সেসব কাটাতে চেয়েও পারছিল না। নিশ্চয়ই অন্তিক খারাপ পথে চলে গিয়েছে। সেদিন একটা গুন্ডা ধরনের নোংরা লোকের সাথে কোথাও যাচ্ছিল অন্তিক। হতে কোথাও নেশা করে পড়ে আছে, অথবা অন্তিক জুয়া খেলে, বা আর কি খারাপ কাজে জড়াতে পারে পুরুষ। অন্তুর মাথা ভার হয়ে এলো। কি অধঃপতন অন্তিকের! আমজাদ সাহেবকে তার ছেলের ব্যাপারে এমন কথা কিভাবে বলা যায়? অন্তুর গলা আটকে আসছিল। আব্বুকে কিভাবে সে এমন সব নোংরা সম্ভাবনার কথা বলবে? কিভাবে নেবেন আমজাদ সাহেব ছেলের এই পতন? এমনিতেই সারাক্ষণ বিষণ্ণতার ঘোলা জলে ডুবে মরছেন। দিন দিন পারিবারিক পরিস্থিতি এত সংকটাপন্ন হয়ে উঠছে কেন? দুবার আব্বু বলে ডেকেও কিছু বলতে পারছিল না অন্তু। আমজাদ সাহেব গম্ভীর হলেন, কথা কেন এমন গলায় আটকাবে? স্পষ্ট কথা বলতে শেখাইনি আমি? চোর বা অপরাধীরা কথা সাজাতে গিয়ে হুমড়ি খায়। তুই কি সেরকম কিছু বলতে যাচ্ছিস? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ছেলে কাল সকালে বেরিয়েছে, এখন অবধি বাড়ি ফেরেনি। মানে প্রায় 1.5 দিন হলো তার পাত্তা নেই বাড়িতে। আব্বু, তুমি চিন্তিত না হও। সে বাচ্চা নয়, চলে আসবে। তবুও তোমাকে জানানো প্রয়োজন বলে মনে করলাম। শেষের দিকে অন্তু সামাল দেয়ার ব্যর্থ চেষ্টা করল। যদিও কাজটা তার নিজের কাছেই বোকা বোকা লাগল। আমজাদ সাহেব তসবিহ রেখে উঠে গিয়ে পুকুরের পাশের জানালাটা আটকে দিয়ে বললেন, বাচ্চা বোঝাচ্ছিস? আসলেই কি আমি এত ফুরবল আর অপদার্থ হয়ে উঠেছি, যে ছোট ছোট বিষয়গুলোও নিতে পারছি না আজকাল? তেমনটা নয়। কিন্তু একের পর এক যা হচ্ছে, এটাকেই তবে জীবন বলে অন্তু। যখন দেখবি জীবন সমতল রাস্তায় বেশ আরামে গড়িয়ে গড়িয়ে দুলদুলিয়ে চলছে, তখন বুঝবি তুই স্বপ্নে আছিস, অল্পক্ষণের মাঝে ঘুম থেকে জেগে উঠবি। কারণ বাস্তবতা হলো পাহাড় কেটে বানানো সরু রাস্তা, যার পদে পদে বাঁক, উঁচু নিচু খাদ আর যেকোনো সময় জীবন নামক গাড়িটা উল্টে পড়ার সম্ভাবনা দিয়ে ভর্তি। এসবে যেদিন ভয় পাব, তার আগে আমি মাটির তলায় শায়িত হয়ে যাব। অন্তু চেপে চোখজোড়া বন্ধ করে ফেলল। বিড়বিড় করল, প্লিজ আব্বু, প্লিজ চুপ করো। কিচ্ছু হয়নি, হবেও না। আমজাদ সাহেব বের হবার মুহূর্তে অন্তু কোত্থেকে দৌড়ে এসে হাত চেপে ধরল হুড়মুড়িয়ে। আমজাদ সাহেব গোমরা মুখে বললেন, পাগলামি না করে ঘরে গিয়ে পড়তে বস। সেদিন পরীক্ষা দিয়ে এসে 2 দিন বেশ ফাঁকিবাজি করেছিস। আমি এখনই ফিরে আসব। আমিও। আমিও কি?
এখনই ফিরে আসব। বড় হসনি? আর কবে বড় হবি? আমি কি শখে যাচ্ছি যে পিছু নিতে হবে? আব্বু, তুমিই বলতে সন্তান বাপমায়ের কাছে কোনোকালে বড় হয় না। সে আমি যত বড়ই হই, আমার বয়স যতটুকু বাড়ছে, তোমারও বাড়ছে, সুতরাং তোমার তুলনায় আমি যাতাই রয়ে গেছি। কিন্তু ঠিক বলেছি না? অন্তু চাইল রসিকতার মাধ্যমে আব্বুর টেনশন কম করতে। আমজাদ সাহেব হার মানলেন, মৃদু ধমক দিয়ে বললেন, চাদর নিয়ে আয়, যা। ঠান্ডা লাগে না গায়ে? অন্তিকের দোকান বন্ধ পাওয়া গেল। পাশের দোকানদার জানালো, কাল থেকে দোকানই খোলেনি। এরপর বেশ কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়েছিল দুজন রাস্তার পাশে। অন্তু ঠিক বুঝতে পারছিল না আব্বুর অভিব্যক্তি। গম্ভীর মানুষদের এই এক সমস্যা, তাদের উত্তেজনা বা শান্তভাব সবই একরকম, চুপচাপ। সে বুঝতে পারছিল না কি করে পরিস্থিতি সামলে নেওয়া যায়। অন্তিক গতকাল বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে দোকানেই আসেনি, তাহলে কোথায় গিয়েছে? এখন কোথায় খুঁজবে ওকে, কোথায় যেতে পারে? অবচেতন মস্তিষ্কে থেকেই নেতিবাচক ভাবনা উকি মারছে। অন্তু ধমকে তাদের ভেতরে পাঠাল। আমজাদ সাহেব আচমকা শক্ত করে চেপে ধরলেন অন্তুর বামহাত খানা। অন্তুর মনে হল সে এবার এই গোটা মহাবিশ্বব্রহ্মাণ্ড জয় করে ফেলতে পারবে নিমেষেই, তাতে তার গায়ে একটু আঁচড় লাগার সম্ভাবনা নেই আর। চোখ বুজে দুটো শ্বাস ফেলে বলল, আব্বু, তোমার ছেলের দুটো কলেজ লাইফের বন্ধুকে চিনি আমি। তুমিও তো চেনো। আব্বুর হাত ধরে রাস্তা পার হল অন্তু। চাদরের এক প্রান্ত কাঁধ থেকে পড়ে গেছে। আমজাদ সাহেব অন্তুর হাত ছাড়লেন না, বরং বাম হাত দ্বারা চাদর কাঁধে তুলে দিয়ে একটা ধমক দিলেন, সর্দি লাগলে 1 পয়সার ওষুধ কিনে দেব না, মনে রাখিস। ভালোভাবে চাদর জড়িয়ে নে গায়ে, ঠান্ডা কিন্তু কম নয় বাইরে। বন্ধুরাও এখন সংসারী হয়ে গেছে। পুরো শিক্ষককে দেখে ব্যস্ত হয়ে পড়ল। আমজাদ সাহেব সকলের অনুরোধ নাকচ করে কেবল অন্তিকের খোঁজ করে বিদায় হলেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও বিশেষ ফায়দা হল না। এখনও অন্তিকের নম্বর দুটোই বন্ধ। দুজন রাস্তার পাশে উঁচু ফুটপাতের ধারে বসল। অন্তুর বুক কাঁপছে। চুপচুপ বসে থাকা আব্বুর মনে কি বয়ে যাচ্ছে তা আন্দাজ করতে চাইল। খুব করে মনে হল, যদি সে ম্যাজিক জানত, এখনই অন্তিককে এনে সামনে দাঁড় করাত, এরপর এক লহমায় ভেঙে দিত বাপছেলের মাঝের কঠোর দেয়ালখানা। বুকের ভার সহ্য হচ্ছিল না ওর। অসহায় লাগছিল খুব। সে কেন পারে না আব্বুর পেরেশানির সহজ সমাধান হতে? সমস্যাগুলো তার নাগালের মাঝের হয় না কেন? বেশ কিছুক্ষণ পর দুজন চুপচাপ পাশাপাশি বসে রইল। রাস্তার ওপাশে ফুটপাতে ভাপা পিঠা বিক্রি হচ্ছে। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, পিঠা খাবি? অন্তু তাকালো আব্বুর দিকে। অল্প হাসল। মানুষটা বরাবর নিজেকে পাথর প্রমাণ করতে চেষ্টা করে, যেন এই জগতের কোনো ব্যথা বা উদ্বেগ তাকে কাবু করতে পারে না। দিন শেষে পরিবারের কর্তব্য পালন করতে গিয়ে এত জটিলতা এবং দেনাপাওনা ঘাড়ে করে বসে আছে, তবুও যেন মনে হয় না তার কর্তব্য সে ঠিকঠাক পালন করছে। অন্তু মাথা নেড়ে বলল, উহু আব্বু। হু। আনমনে বললেন আমজাদ সাহেব। থানায় একটা জিডি করলে হয় না? আমিও ভাবছি। থানায় একটা সাধারণ বিবরণে ডায়েরি করে দুজনে বেরিয়ে এসে থানার বাইরে দাঁড়াল। আমজাদ সাহেব ফোন করলেন কাউকে। অন্তু ইশারায় জিজ্ঞেস করলে বললেন, মুস্তাকিনকে জানিয়ে রাখি। অন্তু আর কিছু বলল না। তার মনে হল খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। চিন্তা করার কারণ নেই, সে শুধুই এত বেশি ভাবছে। এম ড্যাশ
টিকিট কাউন্টারে দাঁড়িয়ে হাতঘড়িতে সময় দেখল জয়। সকাল 11:53 বাজে। সে ফ্ল্যাট থেকে বের হয়েছে সোয়া 11টার দিকে। এরপর বিয়ার কিনতে গিয়ে দেরি হয়েছে। দৌড়ে বাসে উঠে একটু অবাক হতে হল, এত রাতেও সবগুলো সিট বুক। তার জন্য একটা সিট রয়েছে একটা মেয়ের পাশে। মেয়েটা জানালার ধারে বসে আছে। জয় গিয়ে দাঁড়িয়ে কাঁধ থেকে ব্যাগ খুলতেই মেয়েটা উঠে দাঁড়িয়ে খাক করে উঠল, একদম এখানে বসবেন না। আমি আপনার পাশে বসে যেতে পারবো না। এখানে বসবেন না আপনি, আমি বসতে দেব না। বাস ছাড়বে এক্ষুনি। জয় রাগ সামলে বলল, আর কোনো সিট ফাঁকা নেই, দুজনের বসার জন্য যথেষ্ট জায়গা রয়েছে দুটো সিটে। আপনি বসুন, অসুবিধা হবে না। মেয়েটা এবার কর্কশ সুরে জোরে করে চেঁচিয়ে উঠল, এবার বললাম না আমি আপনার পাশে বসে যাব না। কোনো ছেলেমানুষের পাশে বসে আমি। চুপ কর শালি, চুপ। জয় চট করে নিয়ন্ত্রণ হারাল, গলার ভেতরে এক খাবলা টিস্যু গুজে দেব আর এক ফোঁটা আওয়াজ গলা দিয়ে বের হলে, চুপ থাক। সকলে উঠে দাঁড়িয়েছে এবার। কন্ট্রাক্টর এগিয়ে এলো। জয় দাঁত খিচল, এ নাম তুই, নাম। নাম। বাস থেকে মেয়েটা কেঁপে উঠল এবার। জয় আঙুল নাচিয়ে ইশারা করল, বের হ, সিট থেকে বের হ, বের হ। নাম, যা। সিটের মায়েরে তোর এই বাসেই যাওয়া লাগবে না। মেয়েটা কিছু বলতে নিলে জয় ঠোঁটে আঙুল চাপল, চুপচাপ নেমে দাঁড়া, নয়তো একটা লাথি মেরে নামিয়ে দেব, পড়ে যাবি, মাজা ভাঙবে তোর। কন্ট্রাক্টর কিছু বলতে আসলে জয় থামালো, তুই চুপ থাক। উইদিক সরে দাঁড়া। উকালতি করতে আসলে খবর আছে কিন্তু। মেয়েটার দিকে ফিরে বলল, শালি। ভদ্রতা মারাও। ভদ্রতা শিখাস আমারে? যে মেয়ে কোনো ছেলের পাশে বসে যেতে পারবে না, সে রাত 12টার সময় একা যাতায়াত করে হে? পাগল পাইছস আমারে? ভাতের বদলে কি খড় খাই? ভদ্রতাকে কোনোমতো সম্মান দিতে ইচ্ছে করলেও ভদ্র সাজা বিষয়টা হজম হয় না আমার। তোরে দেইখা লাগতেছে না তুই বিপদে পড়ছস কোনো। তার মানে স্বেচ্ছায় রাত দুপুরে একা সফর করবার পারো, আর ছেলে মাইনষের পাশে বসতে পারো না? সুশীলা নারী তুমি? শালি আমার। নাটক। তোরে আমি সিনেমা দেখাই, দাঁড়া। পকেট থেকে মানিব্যাগ বের করে বলল, দে টিকেট দে। দে টিকেট দে তোর। মেয়েটা মাথা নিচু করে টিকেট এগিয়ে দিল। জয় টিকেটের দাম মেয়েটার হাতে শক্ত করে গুজে দিয়ে সিটে ফিরে এসে বসল। কন্ট্রাক্টর তখনও দাঁড়িয়ে। জয় সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে বলল, আপনার আবার কি সমস্যা? মাথা কাজ না করলে বাসের দরজার সাথে একটা জোরে করে মাথাটা ঠুকে দেন, ক্লিয়ার হয়ে যাবে। দুইটা সিটই আমার। এবার গাড়ি ছাড়েন, এমনি পৌঁছাতে সকাল হবে। বাসের লাইট অফ হলে শব্দ করে বিয়ারের ক্যান খুলে তাতে দুটো চুমুক দিয়ে কানে ইয়ারফোন গুজল। ফজরের আজান যখন হলো তখন বাস দিনাজপুরে প্রবেশ করেছে। বাস থেকে নামার পরেও অন্ধকার ভালো করে কাটেনি। তার ওপর ঘন কুয়াশার আচ্ছাদনে এক হাত দূরের পরিবেশ স্পষ্ট দৃষ্টিগোচর হবার জন্যেই। অন্ধকার কেটে আলোর একটা হালকা ছটা ছড়িয়েছে সবে। জয়ের পুরো ক্যানে কোনো মতো নেশা হয়। এখনও বেশ খানিকটা তরল বাকি ক্যানে। মাথা ঝিমঝিম টের পেল হালকা, হাঁটতে গিয়ে পা টলছে অল্প স্বল্প। তবে বুঝতে পারল না তা ঘুমের জন্য নাকি তার হ্যাংওভার চড়েছে। নিচের তলার পুরোটা জুড়েই হামজার স্টিল ওয়ার্কশপ। সেটা পেরিয়ে দোতলার সিঁড়ি ভেঙে দরজায় টোকা দিল। কলিং বেল চাপার আগেই যেন হুট করে দরজাটা খুলে যায়। জয় চমকে গিয়ে আবার সামলাল নিজেকে।
তরু দাঁড়িয়ে আছে দরজা খুলে। ভেতরে ঢুকে কাঁধের ব্যাগ নামিয়ে জিজ্ঞেস করল, ঘুমাসনি তুই? জবাব দিলও না তরু। জয় জানে সারারাত এভাবেই বসার ঘরে দরজার কাছে বসেছিল তরু। জয় জেলার বাইরে গেলে যেদিন ফেরার কথা থাকে প্রতিবারই মেয়েটা এভাবেই অপেক্ষা করে। দরজার কাছে থাকে জয় আসলে যাতে দরজা খুলতে দেরি না হয়ে যায়। জয় বলল, খাবার কি আছে রে? ক্ষুধা লাগছে, কিছু খাইতে দে কুইক। তার আগে একটু গরম কালা কফি দে, গা গুলায় আসতেছে, আবার ক্ষুধাও লাগছে। তরু ঠোঁট উল্টালো, ছোট মাছ রান্না আছে। জয় দাঁত খিচে আবার চুপ করল। জুতোটা খুলে বলল, ওসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি? আমি খাই ছোট মাছ। ধুর, তাহলে ডিম ভেজে দেই। নরমাল ফ্রিজে অল্প একটু মাংস রান্না আছে, গরম করে দেই ওটা। সকালে ভালো খাবার দেব, এখন এটুকু দিয়ে চালান। জয় মাথা নেড়ে কমন বাথরুমের দিকে এগিয়ে গেল। পা ফসকে যেতে চাইল একবার। তরু খেকিয়ে উঠল, এসব কচু না গিললে কি খুব অসুবিধা হয়? ধরব আমি? না, মাতাল হই নাই আমি, একদম ফিট আছি। তুই তাড়াতাড়ি কফি বানা, তার আগে আমার তোয়ালে দিয়ে যা। বের হয়ে যেন সব রেডি পাই। এটা গোসল করার সময় হল? আজেবাজে জিনিস গিলবেন আর বেখাপ্পা সময়ে গোসল করে সর্দি বাঁধাবেন। জয় মাতালের মতো নাটকীয়ভাবে কাঁধ দুলিয়ে হাসল, সভ্য হয়ে নিয়ম মেনে কোনো শালা বড়লোক হইছে? আমি এত অসভ্য হয়েও বড়লোক। কফি পড়ে রইল ওভাবেই। জয় গোসল করে বেরিয়ে সোজা এসে খাবার টেবিলে বসল। গোসল করে তার হ্যাংওভার কেটে গেছে, কফি খাওয়ার মুডও নষ্ট হয়ে গেছে। এই পৌষের শীতে ভোর 5টার দিকে গোসল করে কেউ এত নির্লিপ্ততা থাকতে পারে? তরু নাক কুচকাল। খাবার দিয়ে চলে যাবার সময় জয় ডাকল, চেয়ারে বসো। আপনি খান, আমি ঘুমাব। জয় শুনল না যেন। সে জানে মেয়েটা রাতে কিছুই খায়নি, এই ভোর রাতে জয় এসে খাবে, একসাথে বসে খাবে বলে না খেয়ে অপেক্ষা করেছে। জয় মৃদু ধমক দিল, তুই না বললেও খাবো আমি। বসে পড়, প্লেটে খাবার নিয়ে। একা একা খেতে ভালো লাগে না আমার। খেতে খেতে একবার তাকালো জয় তরুর দিকে। নির্দ্বিধায় সুন্দরী, মায়াবতী উপাধি পাওয়ার যোগ্য তরু। আজ এই নির্ঘুম রাতের শেষে যেন ক্লান্ত না লেগে বরং আরও সুন্দর দেখতে লাগছে। হুট করেই চোখে ধরে গেল জয়ের। সে চোখ নামালে তরু তাকাল। ভেজা চুল, ঘাড়ে তোয়ালে। মাথা নিচু করে খাচ্ছে আর পা দোলাচ্ছে। তরুর দেখার মাঝেই হুট করে বলল জয়, এভাবে তাকায় থাকিস না। তোর নজরের প্রেমে টেমে পড়ে গেলে শেষে জাত যাবে। তরু হেসে ফেলল, মাথা নুয়ে নিল। জয় দেখল, স্নিগ্ধ হাসি তরুর। মেয়েটা চঞ্চল, তবে তার সামনে আসলে খুব গুছিয়ে নেয় নিজেকে, একজন কর্তব্যপ্রায়ণ নারী হয়ে ওঠে। জয় হাসল। তরু হাসি সামলে বলল, প্রেমে পড়ার হলে কবে পড়তেন? একটু থেমে আবার বলল, আপনার আসলেই ভালোবাসা আসেনি কোনোদিন আমার প্রতি? জয় বাচ্চাদের মতো মাথা নাড়ল, উহু। ভালোবাসা জিনিসটা আমার সিস্টেমের বাইরে, ওসব বুঝি না আমি। তোর ওপর কোনোদিন ভালোবাসা আসেনি। তবে মায়া আছে একটা, এটা স্বীকার করি আমি। তরু ভ্রু কুচকায়, তা কেন? কারণ আমায় কেউ কোনোদিন নিঃস্বার্থ ভালোবাসেনি, ভালোই বাসেনি। অথচ আমার মনে হয় তুই একমাত্র একটা পাগল,
যে আমাকে বিনা স্বার্থে কোনো উদ্দেশ্য ছাড়া মনোযোগ ও ভালোবাসা দিয়েছিস। তরু চমকে উঠল, খালা, খালু আপনাকে? জয় হেসে ফেলল কেমন করে যেন। হাত ধুয়ে চেয়ারে হেলান দিয়ে বসে বলল, আমি বিশাল বড়লোকের ছেলে। কথাটা বলেই চোখ মারল জয়, বাপের সমস্ত সম্পত্তির একমাত্র মালিক আমি। এমনিতেও আমি বেশিদিন দুনিয়ায় থাকব না, আমার পর সবকিছু অটোমেটিক্যালি আমার পালনকারীদের হয়ে যাবে। যেটাকে তুই তাদের ভালোবাসা বলতে চাইছিস, সেই তথাকথিত যত্ন আমি রাস্তার কারো কাছেও পেতাম। আমার নামে আমার ধোঁকাবাজ বাপমা মোটা টাকার গুদাম রেখে গেছে। তরু অবাক হয়ে বলল, কিন্তু হামজা ভাই? জয়ের হাসিটা এবার রহস্যজনক দেখতে লাগল, ঘাড়ে হাতের তালু ঘষে বলল, ভালোবাসা আর প্রশ্রয়ের মাঝের পার্থক্য তুই বুঝিস না, না? আমিও বুঝতাম না। মাঝখানে একটু থেমে দুবার মাথা ঝাঁকি দিল জোরে করে। এরপর বলল, ভালোবাসার প্রশ্রয় কম থাকে, খুব কম। সেখানে কঠোর শাসন থাকে, আবার ক্ষেত্রবিশেষ প্রবল ছাড়। রাস্তার অপরিচিতকে ধরে তুই শাসন করতে যাবি না। যার ওপর টান লাগে, মায়ার টান যেইটারে তোরা ভালোবাসা বলিস, তারে মানুষ শাসন করে। আমারে কেউ কোনোদিন শাসন করে নাই, জানিস। তরু কেঁপে উঠল নিজের অজান্তেই। জয়ের উদ্ভট হাসির সাথে এমন সব কথাগুলো খুব বিঁধছে। জয় থামল না, বলে চলল, আমি যখন একের পর সিগারেট ফুঁকে যাই, হামজা ভাই কোনোদিন ধমক দিয়ে বলে নাই, সিগারেট ফেল, আর ছুবি না। ক্লাস 8-এ প্রথমবার সিগারেট ঠোঁটে রেখে আগুন জ্বালাইছি, হা হা হা। তখন গলা জ্বলত খুব। এক একবার ধোয়া গেলার সময় গলা দিয়ে পুড়তে পুড়তে যেত নিকোটিন। কেউ সেদিন চটাং করে একটা থাপ্পড় মেরে কেড়ে নেয় নাই সিগারেটটা। গলা পুড়েছে, আমি ধোয়া টেনে গেছি। এক সময় সে গেল, আর ছাড়তে পারলাম না। হামজা ভাই জানল, কিন্তু কিছু বলল না। কলেজে উঠার পর দেখতাম বন্ধুরা ইচ্ছামতো চুল কাটতে পারে না, বাপ নাকি মারবে। আমি যেমন খুশি, যেভাবে খুশি, যা খুশি করে বেড়াতাম। সবাই আমায় এজন্য লিডার মানতে শুরু করল, আমি ওদের কাছে স্বাধীনচেতা, ভাবের গুরু হয়ে উঠলাম। তখন মনে হতো, শালার আমারই তো জীবন। আর কি লাগে? সবগুলা শালা দুর্ভাগা, কি জীবন ওদের? ইচ্ছেমতো কিছু করতে পারে না, বাপের গোলাম সবগুলা, সবগুলা খবিশ। হা হা হা। টেবিলে ঝুঁকে পড়ে ঘাড় মুচড়াল এদিক ওদিক। পরপর চোখের পাতা ঝাপটাল কয়েকবার। চোখ বুজে হাসল আবার, পরে বুঝলাম, ওদের মতো দুর্ভাগা আমি চাইলেও হইতে পারব না। ওরা দুর্ভাগা কারণ ওদের বাপমা আছে। চুল কেটে বাড়ি গেলে বাপ মারে, মা গালি দেয়, সিগারেট টানলে বাপ জানলে খবর খারাপ হবে। আমার এসব হওয়ার চান্স নাই, কারণ আমার তো বাপমাই নাই। হে হে হে। কে মারবে, গালি দেবে? আমাকে শাসন করার তো কেউ নাই। আমিই সিকান্দার, আমি বাদশা। টেবিলের এক কোণে কফির মগ রাখা ছিল। কফি ঠান্ডা শরবত হয়ে গেছে, তাতে চুমুক দিয়ে বলল, রাত করে বাড়ি ফিরলে হামজা ভাই জানলে 2-4টা গালি দেয় মুখে, কিন্তু তা ভয় পাওয়ার মতো লাগেনি কোনোদিন। মাল গিলে ঢুলতে ঢুলতে বাড়ি ঢুকলে মামি যত্ন করে ঘরে তুলে শুয়ে দিয়ে যায়। আমার বন্ধুরা বলতো, রাত 11টার সময় বাড়ি ঢুকলে মা নাকি বাপের কানে অভিযোগ লাগায়, পরে বাপ পেদানি দেয় ইচ্ছে মতো। মা জাতের ওপর চরম রাগ হতো আমার। কই আমার মামি তো রাগ করে না, আমি শেষ রাতে বাড়ি ফিরলেও দিব্যি হাসিমুখে দরজা খুলে চুপি চুপি ঘরে তোলে আমায়। আমার মাও নাই, ভয়ও নাই। কেন এত সুখ পেয়েছি বলতো আমি?
কারণ আমার অপরাধ আর বখাটেপোনা দেখে দুই গালে কষে দুটো থাপ্পড় মারার মতো বাপ নামক বিপদটা ছিল না আমার। চুল বড় করে কাটলে তা ছোট করে কেটে আসতে ফের আবার সেলুনে পাঠানোর জন্য মা নামক ঘ্যানঘানে রেডিও ছিল না আমার। দিন দিন পাওয়ার আর জিদ সমান্তরাল হারে বাড়ছে খালি। দাঁত বের করল, হাসল জয়। মামার সাথে চাকরের মতো ব্যবহার করেও কোনোদিন একটা ধমক খায়নি। ডান কানে তর্জনী আঙুল ঢুকিয়ে ঝাঁকালো, দুবার চোখ ঝাপটে মুচকি হাসল আবার। প্রতি মাসে ব্যাংক থেকে আমি যে পরিমাণ টাকা উঠাই তার এক ভাগও লাগেনি আমার কোনোদিন এত আয়েস করে চলার পরেও। বাকিটা এই বাড়ি খেয়েছে। আমায় কোনোদিন শাসন করা হয়নি, আমায় ভালোবাসা হয়নি। তরুর মনে হল জয়কে দেখে যতই মনে হোক সে মাতাল হয়নি, সে বেশ ভালো রকমের ভিনটেজ কন্ডিশনে আছে। নয়তো এসব কথা তার ওপর বোমা মেরেও বের করার উপায় নেই। জয় ওর সাথে আন্তরিক, তবে কোনোদিন এরকম আন্তরিক হতে দেখেনি তরু। সে বিড়বিড় করে বলল, সব বুঝেও কেন খারাপ হলেন আপনি? জয় উঠে দাঁড়াল, পরে আবার চেয়ার কনুই রেখে ঝুঁকে দাঁড়িয়ে বলল, যখন খারাপ হয়েছি তখন বুঝিনি। আমায় কেউ ভালো হতে বলেনি অথবা খারাপ হওয়া থেকে আটকায়নি। তা বুঝলাম তো এই তো সেদিন। মানুষ 18 বছরে ম্যাচিউর হয়, আমি 25-এর কোঠা পেরিয়ে ঠিকমতো কিছুই বুঝিনি। যা বুঝছি তা বোঝা ঠিক হয়নি। হুটহাট জিজ্ঞেস করল তরু, আপনি বিয়ে করবেন না? জয় ভাবুক হবার নাটক করল, করলে তোকে করতাম। যত্ন তো কম করিস না আমার। কিন্তু বাইরের থালায় স্বাদ চেখে বেরানো পাবলিক আমি, শুধু শুধু কাউকে ঘরে তুলব ঘর পাহারা দিতে? তাছাড়া ভালো না বেসে বিয়ে করা ঠিক না, আমি কারো প্রেমে পড়িনি কোনোদিন। তুই মায় বাঁধিস, কিন্তু আমি জানি ওটাকে ভালোবাসা বলে না। তোর যত্নমনোযোগ আমার ওপর অপরিহার্য তরু, কিন্তু কেন যে তোকেও ভালোবাসতে পারলাম না? ভালোবাসলে সত্যি বিয়ে করে বাড়ি নিয়ে যেতাম। তরুর চোখ দুটো সজল হয়ে উঠেছিল। ভাঙা কণ্ঠে ক্ষোভের সাথে বলল, মায়া কেন লাগে? দয়া হয় আমার ওপর, তাই না? উহু, দয়া না, মায়া। যেটা তুই অর্জন করেছিস। বিশ্বাস কর তোর ওপর একটা গাঢ় মায়া আছে আমার, কিন্তু মায়া কেন আছে? জয় এবার প্যাচপ্যাচে হাসল, আমিও অনাথ, তুই বাপমা থেকেও অনাথ। শুনিসনি, সাধারণত অনাথরাই পড়ে অনাথ আশ্রম গড়ে। আমি তুই একই জাতের মক্কেল। তুই আমি দুজনেই আশ্রিত। তাছাড়া যদি ভালো না বেসে বিয়ে করি সেটা নাইনসাফি হয়ে যাবে। বাইরের মেয়েদের মতোই ঘরে পড়ে থাকবে বউটা আমার। তাহলে আর বিয়ে করার মানে কি? আকাশ পুরোপুরি আলোকিত প্রায়। জয় রুমে যেতে যেতে বলল, খাওয়া শেষ করে একবার রুমে আয়। তরু জয়ের রুমে ঢুকল মিনিট 5 পরে। জয় জানালার ধারে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছিল। তরুর উপস্থিতি টের পেয়ে বিছানার ওপর থেকে একটা ব্যাগ তুলে তরুর দিকে এগিয়ে দিল, তোর নাকি বিদায় অনুষ্ঠান সামনে? তরু দেখল ভেতরে একটা নীল শাড়ি। ডুকরে কান্না পেল। মাঝে মধ্যে এত নিষ্ঠুর আর রহস্যজনক লাগে জয়কে। কি বলে কি করে বোঝার উপায় থাকে না। জয় বারবার জিজ্ঞেস করে, কেন তরু ভালোবাসে জয়কে? আসলে ভালোবাসা কিনা জানা নেই। তবে জয়ের কথায় আজ সে নিজের অনুভূতির নতুন নাম পেয়েছে, মায়া। হ্যাঁ, মাই বটে। নয়তো কি? ছেলেটার জন্য অসীম মায়া লাগে তরুর। তরু জানে জয় নোংরা। আবার সে এটাও মানে সে নিজেও নোংরা, তাই জয়ের প্রতি এই মায়া। হোক সে নোংরাই, তবে এখন যেমন মন চাইছে শক্ত ওই বুকে উত্তাল ঢেউয়ের মতো আছড়ে পড়তে। অথচ অনুমতি নেই প্রকৃতির, সায় নেই উদ্দীপনাবাহী সংবেদন কাঠামোর।
এম ড্যাশ শুক্রবারের সকাল। রাতে জিডি করে আসার পর থেকে বিশেষ কোনো ভালো খবর পাওয়া যায়নি। তবু কেন যেন অন্তু আশাহত হতে পারছিল না। তার মনে হচ্ছিল সব ঠিক হবে, কিছুই হয়নি। আমজাদ সাহেব বাজারে গেলেন, তখন সকাল 10টা। অন্তু বসে পড়ছিল শীতের সকালের তপ্তহীন রোদে। যাওয়ার সময় আমজাদ সাহেব অন্তুর পাশে বসে ছোট্ট একটা লিস্ট তৈরি করে নিয়েছিলেন। রাবেয়া রসুন পেঁয়াজ কেটে রাখলেন সেই রোদেই। মার্জিয়াকে আর ডাকা হয়নি। সারা রাত নিশ্চয়ই না ঘুমিয়ে সকালের দিকে ঘুমিয়েছে এই শরীরে। ঘড়ির কাঁটা যখন দুপুর 12:30, আমজাদ সাহেব এলেন না। অথচ উনার ফেরার কথা বড়জোর 11:30। চারদিকে জুময়ার আজান ফুরিয়ে এলো, তিনি ফিরলেন না। অন্তু বারবার করে গেইটে গিয়ে দাঁড়িয়ে থেকে এসেছে। আব্বুর দেখা না পেয়ে ফিরে এসেছে। রাবেয়া অতিষ্ঠ হয়ে বসেছিলেন। সময় পেরিয়ে দুপুর 2টো বাজল, আমজাদ সাহেব এলেন না। অন্তুর ভাবনার টনক নড়ল। সে কমপক্ষে 20-25টা কল এতক্ষণে করেছে আব্বুর নম্বরে, বারবার বন্ধ বলার পরেও। ছাদে গিয়ে দাঁড়িয়ে থেকে এলো, দূর রাস্তার মোড় অবধি চেয়ে রইল কতক্ষণ। আমজাদ সাহেবের পাত্তা নেই। রোদ গায়ে লাগছিল না অন্তুর। সে দাঁড়িয়ে রইল ছাদের রেলিং ঘেঁষে ঘোলা চোখে। মনটাকে কেটে ভেতর থেকে আলাদা করে ফেলতে ইচ্ছে করল। আজেবাজে চিন্তারা ভিড় করছে সেখানে। খুব জ্বালাতন করছে। দুপুরে রান্না হয়নি, খাওয়াটাও হয়নি। সকালে আব্বুর সাথে বসে ঘিয়ালু ভর্তা দিয়ে আম্মুর হাতের খিচুড়ি খেয়েছিল। ছটফটানি বাড়ল যখন সন্ধ্যা হল। সময়ের আবর্তন রাত 10টার কাঁটা অতিক্রম করল। আমজাদ সাহেব বাজার থেকে ফেরেননি এখনো। অন্ধকার চারপাশ। পূর্ণচাঁদ আকাশে। ছাদে দাঁড়িয়ে থেকে অন্তুর খুব হিংসে হল ওই আলোকিত চাঁদকে। আব্বু বাড়ি ফিরল না এখনো, তার খোঁজ তো চাঁদ রাখেনি। বরঞ্চ জ্বলজ্বল করছে আকাশ পানে। স্বার্থপর খুব চাঁদটাও। অন্তুর দুঃখে সে একটুও দুঃখী নয়। অন্তু চেয়ে রইল পাড়ার সরু গলির মোড়ে চেয়ে। বারবার চোখে ভেসে উঠছে আমজাদ সাহেব বাজারের থলে হাতে সরু রাস্তাটাতে ঢুকছেন। ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ব্যাগ অন্তুর হাতে ধরিয়ে গম্ভীর স্বরে বলছেন, আরে একটা জরুরি কাজ পড়ে গেছিল। আমি কি বাচ্চা ছেলে? এত চিন্তা করতে হবে কেন তোর? ফোনে চার্জ ছিল না, বন্ধ হয়ে আছে। চলবে।